হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা নিউজ এই মুহূর্তে আসছে। সেটা হলো এসএসসি মামলাতে 26,000 যে নিয়োগ, 26,000 সরকারি যে শিক্ষক ও শিক্ষাকর্মী যারা জয়েন করেছিল 2019-এ, তাদের সম্পূর্ণ চাকরি বাতিল করে দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এই বাতিলের নোটিশ, আজকে জাজমেন্ট, বহুদিন ধরে চলা এই শুনানি, সেই শুনানি কিন্তু আজকে শেষ হয়েছে এবং সেখানে প্রায় 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট। এবং এই সুপ্রিম কোর্টের যে রায়টা এলো সেটা কিন্তু হাইকোর্টের রায়ের সঙ্গে মিলিয়ে কিন্তু এলো। হাইকোর্ট এর আগে কিন্তু 26,000 যে চাকরি ছিল সেই চাকরি কিন্তু বাতিল করেছিল। আর সেই মামলাতে আহ, সুপ্রিম কোর্টে যায় রাজ্যের তরফ থেকে, এবং রাজ্যের তরফ থেকে সেই যে মামলা, সেই মামলাতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে হাইকোর্টের যে রায় ছিল সেই রায়টাই কিন্তু বহাল থাকছে, অর্থাৎ 26,000 চাকরি কিন্তু বাতিল হচ্ছে। যাই হোক, এই সমস্ত কিছু ডিটেলসে দেখবো কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হয়েছিল, কেন দুর্নীতির কথা বারবার বলা হচ্ছে, এই নিয়োগ দুর্নীতিতে কিভাবে জড়িয়েছিল পুরো এসএসসি, বলতে পারো যে পুরো এসএসসির যে সিস্টেম, সেই পুরো সিস্টেম কিভাবে জড়িয়েছিল, এই মামলা কবে থেকে স্টার্ট হয়েছিল, সেই মামলাতে কি হয়েছিল, হাইকোর্ট কি রায় দিয়েছিল, সুপ্রিম কোর্টে কে গিয়েছিল, কেন গিয়েছিল, এবং সুপ্রিম কোর্টে সেই মামলার কি রায় এলো, এই সমস্ত কিছু ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে কম্প্রিহেন্সিভলি এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটাকে কিন্তু জয়েন করতে ভুলো না বা শেয়ার করতে ভুলো না ভিডিওগুলোকে। দেখো, চাকরি প্রার্থীদের তরফ থেকে বিভিন্ন রকমের কিন্তু কমেন্ট আসছে, যে কারণ অবভিয়াসলি 6 বছর ধরে চাকরি করার পরে আজকে তাদের কাছ থেকে কোনো জব সিকিউরিটি নেই, চাকরি থাকলো না, তাদের অনেক কিছু বলতে পারি যে প্রতিবন্ধকতা থাকবে। অবভিয়াসলি একটা চাকরি করলে অনেক কিছু কিন্তু প্রয়োজন থাকে, বিভিন্ন জায়গাতে কানেক্টেড থাকে, ফ্যামিলি থাকে, পরিবার থাকে, সেগুলো সমস্ত কিছু কিন্তু আজকে আহ বলতে পারো যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়তে কিন্তু তাদের মাথার উপর থেকে যে চাকরির যে ছাদটা ছিল সেই ছাদটা কিন্তু চলে গেছে। ডিটেলসে সবকিছু থাকবে। 26,000 এই চাকরি বাতিলের সুপ্রিম কোর্ট কি জানিয়েছে, এবং কার কার চাকরি থাকছে এবং কার চাকরি থাকছে না, কাকে চাকরির টাকা ফেরত দিতে হচ্ছে, কাকে চাকরির টাকা ফেরত দিতে হচ্ছে না, এই সমস্ত কিছু ডিটেলসে থাকবে। এই যে পুরো প্রসেসটা, মানে এই যে মামলা, এই যে এসএসসির মামলা, এটা স্টার্ট হয়েছিল কবে? দেখো, আমি যদি পুরো ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাই, 2016 সালে 16ই ফেব্রুয়ারি এসএসসি তে এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি আসে, এবং ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি আসার পরে 27শে নভেম্বর, ওই 2016 সালে 27শে নভেম্বর এটার পরীক্ষা নেওয়া হয়, ওএমআর সিটের পরীক্ষা নেওয়া হয়। এরপর 2 বছর পর, অর্থাৎ 2016 সালে এক্সাম হয়, 2018 সালে 12ই মার্চ এটা রেজাল্ট পাবলিশ করে এসএসসি, এবং 12ই মার্চ পাবলিশ করার পরে প্রায় 5 মাস পরে আবার 28শে আগস্ট প্রকাশিত হয় প্যানেল, যে কারা কারা নথিভুক্ত রয়েছে, মেধা তালিকা প্রকাশ করে এসএসসি। এরপরে 2018-র পরে 2019 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে শিক্ষক হিসেবে চাকরি পান নির্বাচিতরা, যারা প্যানেল লিস্টে নাম এসেছিল, তারা 2019-এ গিয়ে চাকরি পায়। অর্থাৎ 2016 সালে এক্সাম হয়, 2 বছর লাগে খাতা চেক করতে, প্যানেল তৈরি করতে, ফের 2 বছর পর প্যানেল রিলিজ করতে আবার 1 বছর লেগে যায়, 2018 পুরো প্যানেল রিলিজ করতে সময় নিয়ে নেয়। এরপর 2019 সালে চাকরি হয়, মানে টোটাল 3 বছর, 2016 সাল থেকে 3 বছরের মাথায় যারা চাকরি প্রার্থীরা তারা কিন্তু চাকরি পান। যাই হোক, এরপরে কি হয়, এরপরে শুরু হয় জল ঘোলা। কিভাবে? 2016 সালে সেই নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির যে অভিযোগ, সেটা কিন্তু প্রথম প্রকাশ্যে আসে 2021 সালে, অর্থাৎ 2016 সালে পরীক্ষা হয়, 2018 সালে প্যানেল লিস্ট রিলিজ হয়, 2019 সালে সমস্ত চাকরি প্রার্থীরা গিয়ে চাকরিতে জয়েন করে। তার 2 বছর পরে, 19-এর পরে 2021 সালে প্রথমবার জানা যায় যে এই পুরো নিয়োগ প্রক্রিয়া কিন্তু একটা দুর্নীতির একটা আঁতুড় ঘর হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ সেখানে প্রচুর জন এরকম রয়েছে যারা এই পরীক্ষা দেয়নি, পরীক্ষাতে প্রচুর পরিমাণে দুর্নীতি করা হয়েছে, এবং বহু জনকে প্যানেল লিস্ট আলাদাভাবে করে দেওয়া হয়েছে। তো সেইটার পুরো প্রকাশ্য বলতে পারো দুর্নীতি, সেটা কিন্তু সামনে আসে, অভিযোগ কিন্তু প্রথমে আসে। এরপরে আসার পরে কলকাতা হাইকোর্টে এর ওপর একগুচ্ছ মামলা হয়, একসঙ্গে বহু পরীক্ষার্থী গিয়ে মামলা করে। অভিযোগ ওঠে শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে যারা যুক্ত রয়েছে, শিক্ষকরা শুধুমাত্র নয়, তার সঙ্গে সঙ্গে 2016 সালে গ্রুপ সি নিয়োগ, 2016 সালে গ্রুপ ডি নিয়োগ, এছাড়া নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণী যত শিক্ষক নিয়োগ হয়েছে সেগুলো যথেষ্ট দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতির জন্য কিন্তু মামলা হয়। 2021 সালে এই মামলায় প্রথমবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের তৎকালীন বিচারপতি, বর্তমানে বিজেপির এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কিন্তু
হচ্ছে হাইকোর্টে যে অর্ডার আসে সেই অর্ডারে বলে দেয় যে এই পুরো যে এসএসসি কেস, সেই কেসের মানে তদন্ত করবে কিন্তু সিবিআই। ঠিক আছে, তারপরে 2 বছর নিয়োগ দুর্নীতির প্রায় 10টা মামলা এরকম ছিল, সেখানে প্রত্যেকটাতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তারপরে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এই যে সিবিআই কন্টিনিউয়াস তদন্ত, সেই তদন্তে সিবিআই কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় এবং সিবিআই তদন্ত শুধুমাত্র যে এসএসসি মামলা দেখছিল না, তার সঙ্গে সঙ্গে আরো অনেক কটা রিক্রুটমেন্ট যেগুলো হয়েছিল সেগুলোরও কিন্তু দেখছিল। এবং সেই সিবিআই তদন্তের পাশাপাশি তিনি এটাও বলেন যে এই যে বেআইনি নিয়োগ, এই বেআইনি নিয়োগ কিন্তু বাতিল করতে হবে। যদি সিবিআই তদন্তে উঠে আসে যে বেআইনি ভাবে নিয়োগ হয়েছে, তাহলে বাতিল করা হবে। যাই হোক, এরপরে কি হয় না, এরপরে একটু পুরোটা কিন্তু টান নেয়। কিভাবে টান নেয় না, এই যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিল, সেই রায় নিয়ে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে কিন্তু কেস ফাইল হয়। সেখানে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ কিছু কিছু কোর্টের যে রায় ছিল, মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় ছিল, সেই রায়কে বহাল রাখে, আবার কিছু জিনিসের ওপরে কিন্তু স্টে অর্ডার দিয়ে দেয়। এবার কি হয় না, এবার হাইকোর্টের সমস্ত জাজমেন্টের এগেনস্টে রাজ্য সরকার কানেক্টেড হয়ে যায়। রাজ্য সরকার এই মামলার কিন্তু একটা পক্ষ নেয় এবং সেখানে এই সমস্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়। সমস্ত যে হাইকোর্টে যা কিছু রায় হচ্ছিল, সেই সমস্ত রায়কে চ্যালেঞ্জ করা হয় এবং চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করে দেওয়া হয়। শেষমেশ 2023 সালে 9 নভেম্বর শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ জানিয়ে দেয় যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটা বিশেষ বেঞ্চ তৈরি করা হবে এবং সেই বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতিতে যা কিছু হয়েছে তার যাবতীয় মামলা কিন্তু শুনানি হবে। অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতির আন্ডারে কিন্তু একটা বেঞ্চ তৈরি করা হবে এবং সেই বেঞ্চে কিন্তু সমস্ত মামলা কিন্তু শুনবে। এরপরে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2024 সালে 15ই জানুয়ারি, এখানে দেখতেই পাচ্ছ 2024 সালে 15ই জানুয়ারি বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির একটা বিশেষ বেঞ্চ তৈরি করা হয় এবং সেই বিশেষ বেঞ্চে কলকাতা হাইকোর্টে কিন্তু এই নিয়োগ দুর্নীতির মামলা শুনানি শুরু হয়। জানুয়ারি থেকে মার্চ, মানে 3 মাস ধরে এই শুনানি হয় এবং এই শুনানিতে 17 বার এই শুনানি হয়, অর্থাৎ 17 বার ডেট দেওয়া হয় এই বেঞ্চে, এই বিশেষ বেঞ্চে কিন্তু 17 বার ডেট দেওয়া হয়। শেষমেশ 2024 সালে 22 এপ্রিল 282 পৃষ্ঠার একটা রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট, যে বিশেষ বেঞ্চ, যেটা বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আন্ডারে যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু 282 পৃষ্ঠার একটা রায় ঘোষণা করে। এবং সেই রায়ে কি দিয়েছিল, সেই রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় যে 2024 সালে 22 এপ্রিল যে বিশেষ রায় দেয়, সেখানে জানিয়ে দেয় যে 2016 সালে ওই নিয়োগ প্রক্রিয়া সংবিধানকে মেনে হয়নি। অর্থাৎ সংবিধানে আর্টিকেল 40 এবং আর্টিকেল 16 যে প্রভিশন আছে, সেই প্রভিশন কিন্তু মেনে হয়নি, তাই পুরো নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হবে। অর্থাৎ চাকরি যাবে প্রায় 25,753 জনের। অর্থাৎ যে 14 এবং 16 সংবিধানের যে আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেলকে ফলো করা হয়নি, তার জন্য 25,753 জনের চাকরি ইমিডিয়েটলি বাতিল করতে হবে। পাশাপাশি এটাও বলা হয় যে জনসাধারণের দেখার জন্য সমস্ত ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে যতজন পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, এবং এখানে আরো একটা জিনিস, খুব বড় একটা প্রভিশন আছে যে প্যানেলে বহির্ভূত ভাবে সাদা খাতা জমা দিয়ে কিংবা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন, অর্থাৎ অনেককে এরকম করা হয়েছে, তাদেরকে জোর করে কিন্তু হচ্ছে নাম জোর করে কিন্তু মেধা তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত মিনিস্টাররা ছিল তাদের কথায়, এবং সেগুলো কিন্তু পুরো হাইকোর্টে কিন্তু সিবিআই জমা করে। 4 সপ্তাহের মধ্যে এটা বলে দেওয়া হয় তাদের বেতনের 12% সুদ দিয়ে, অর্থাৎ 12% ইন্টারেস্ট দিয়ে তাদের সমস্ত চাকরিতে যে টাকা পেয়েছিল তারা, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে। এখানে বলা আছে যে সবাইকে ফেরত দিতে হবে না, যারা প্যানেল বহির্ভূত ভাবে বা সাদা খাতা জমা দিয়ে বা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে জয়েন করেছে তাদেরকেই কিন্তু 12% সুদে টাকা ফেরত দিতে হবে, কারণ ওই টাকা কিন্তু জনগণের টাকা, তাই জনগণের টাকা কিন্তু ফেরত দিতে হবে। এর সঙ্গে সঙ্গে এই মামলায় সিবিআই কে আরো তদন্ত করে 3 মাসের মধ্যে লোয়ার কোর্টে জমা দিতে বলা হয়েছিল, রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল হাইকোর্ট পরবর্তীকালে এগুলোকে দেখে নেবে। এটা কিন্তু হাইকোর্টের রায় ছিল। এবার এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। 2024 সালের 24 এপ্রিল 48 ঘন্টার মধ্যে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এবং 29 এপ্রিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
ও বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের একটা বেঞ্চ তৈরি করা হয়, শুনানির জন্য ওঠে এবং সেখানে কিন্তু দফায় দফায় শুনানি হয় এবং শুনানির পরে সেখানে একটা স্টে অর্ডার আসে এবং স্টে অর্ডারে এই মুহূর্তে চাকরি না যাওয়ার কথা বলা হয় এবং সিবিআই কে বলা হয় যে তদন্ত করুন, তদন্ত চালু রাখুন, দেখুন কোথায় কি প্রবলেম আছে এবং তার সঙ্গে সঙ্গে এসএসসি কে বলা হয় যে কারা হচ্ছে দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং কারা যোগ্য প্রার্থী, এটার আপনারা যদি একটা প্রপার সুরাহা করে দুটো আলাদা লিস্ট প্রোভাইড করেন তাহলে হয়তো সবার চাকরি থেকে যাবে। এটা এসএসসি কে অনেকবার কিন্তু বলা হয়েছে, তারপরেও কিছু হয়নি। এরপর 2024 সালের 16 জুলাই সুপ্রিম কোর্ট জানায় যে এই যে মামলা, এই মামলায় কিন্তু 5টা পক্ষ আছে। 5টা পক্ষ কে কে? পশ্চিমবঙ্গ সরকার একটা কানেক্টেড আছে, এসএসসি এতে কানেক্টেড আছে, মধ্যশিক্ষা পর্ষদ যে হচ্ছে এমসিকিউর ব্যাপারটা দেখছিল, ওএমআর সিটের ব্যাপারটা দেখছিল, তারা কানেক্টেড আছে, হাইকোর্টে যারা মূল মামলাকারী অর্থাৎ এই দুর্নীতির এগেনস্টে যে মামলা করেছে তারা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছে তারাও কিন্তু এই মামলার সঙ্গে রয়েছে, তার সঙ্গে সঙ্গে সিবিআই তেও রয়েছে। তো অর্থাৎ এই মামলাতে 5টা পক্ষ কিন্তু এই মামলায় লড়ে এবং 20 বার এই মামলার কিন্তু শুনানির জন্য ওঠে সুপ্রিম কোর্টে এবং 400 জন আইনজীবী এই মামলায় অংশ নেয়। তার মানে বুঝতেই পারছো 20 বার কিন্তু শুনানি হয় এবং 20 বারই আমার মতে আমি প্রত্যেকটা জাজমেন্টই দেখেছি এবং সেখানে প্রত্যেকটাতে এসএসসি কে বলা হয়েছিল যে যোগ্য আর অযোগ্যের ডিভিশন করে যাতে দেয়া যায়, কিন্তু এসএসসি এটা করে দেয়নি। রাজ্য সরকার এতে রাজি হয়নি। রাজ্য সরকার ভেবেছিল যে অযোগ্যদেরকে কিন্তু বাঁচিয়ে দেওয়া যাবে, যোগ্যদের, কারণ সুপ্রিম কোর্ট এই ধরনের ডিসিশন নিতে পারে না, কোর্ট এরকম ডিসিশন নিতে পারে না যে চাকরিই নিয়ে নেবে, এরকম ডিসিশন নিতে পারে না। তাই অযোগ্যদের বাঁচাতে গিয়ে আজকের যে শুনানি সেটা কিন্তু যোগ্যদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো। যাই হোক, 2025 সালের 10ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি শেষ হয় এবং বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায় ঘোষণাকে স্থগিত রেখে দেয় এবং বলা হয় যে এই যে রায় ঘোষণা, এই রায় ঘোষণা পুরোটা দেখার পরে মার্চ মাসে কিন্তু এই রায় ঘোষণা দেওয়া হবে 3 তারিখে, অর্থাৎ বৃহস্পতিবার আজকে কিন্তু এই মামলার রায় ঘোষণা হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে এখানে 26,000 জনের কমপ্লিট প্যানেলকে বাতিল করে দেওয়া হয়েছে, কারণ এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার কোনোভাবে ডিভিশন করতে পারেনি যে কারা যোগ্য আর কারা অযোগ্য। যেহেতু যোগ্য অযোগ্যের ডিভিশন করা যায়নি তাই পুরো প্যানেলই বাতিল করা হলো। এবার এই রায়ে কি বললো সেটাও একবার আপনাদেরকে বলে দিই। এই রায়ে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে 2016 সালে এসএসসির যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের পুরো প্যানেল বাতিল হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা আছে যে প্রচুর কারচুপি হয়েছে, এই পুরো প্যানেলে প্রচুর কারচুপি করে অনেকজনকে ঢোকানো হয়েছে। সেই সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে 3 মাসের মধ্যে নতুন করে আবার এক্সাম নেওয়া হবে এবং সেই এক্সামে সবাই পার্টিসিপেট করতে পারবে, যাদের চাকরি গেছে তারা সবাই পার্টিসিপেট করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয় যে এই 3 মাস ধরে যে এই যে পুরো নিয়োগ প্রক্রিয়া চলবে, এই 3 মাসের যে নিয়োগ প্রক্রিয়ার যে সিস্টেম চালু থাকবে, সেই সময় যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি যাচ্ছে, অর্থাৎ যারা যে যোগ্য প্রার্থীরা যাদের চাকরি যাচ্ছে, যাদের ওই দুর্নীতির লিস্টে যাদের নাম নেই তাদের কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে, অর্থাৎ তারা কিন্তু সেই স্কুলের থেকে টাকা পাবে। 3 মাসের মধ্যে তাদের এক্সাম হবে, 3 মাসের মধ্যে এসএসসির পুরো একটা এক্সাম হবে, সেই এক্সামে পরীক্ষায় পাস করে আবার নতুন ভাবে জয়েন করতে হবে। যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালে এসএসসির মাধ্যমে হচ্ছে স্কুল চাকরিতে জয়েন করেছিল তাদেরকে আবার পুরনো কর্মস্থলে ফিরে যেতে হবে। তার মানে কেউ যদি পুলিশের চাকরি করছিল 2016 আগে, তারপর 2016তে এসএসসি পাওয়ার পরে সে পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে, স্কুলের চাকরিতে জয়েন করেছিল, তার কিন্তু চাকরি যাচ্ছে না, কারণ সে স্কুলের চাকরিটা আর পাবে না, তাকে পুলিশের চাকরিতে আবার ফিরে যেতে হবে। তাকে যদি আবার স্কুলের চাকরি পেতে হয় 3 মাসের যে এই যে এক্সাম সিস্টেম, সেই এক্সাম সিস্টেমে পার্টিসিপেট করতে হবে, দেন পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু তাকে এই জবে জয়েন করতে হবে। এবং এখানে আরো একটা জিনিস বলা হয় যে যারা চাকরি প্রার্থীরা তারা কিন্তু তাদের যে এজ ক্রাইটেরিয়া সেটা যেহেতু অনেকটা বেশি হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তো এজ ক্রাইটেরিয়াকে বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। এবং এখানে সুপ্রিম কোর্ট আরো একটা জিনিস বলেছে যে মানবিক কারণে শুধুমাত্র যে ক্যান্সার আক্রান্ত প্রার্থী রয়েছে সোমা দাস, তার চাকরি কিন্তু বহাল রাখা হয়েছে, তার চাকরি নেওয়া হচ্ছে না, বাকি সবার চাকরি কিন্তু যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, যাদের 5,000 সামথিং কিছু প্যানেল লিস্টের নাম পাওয়া গেছে, যারা দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যাদেরকে সিবিআই আইডেন্টিফাই করতে পেরেছে, যারা হচ্ছে তারা 5,000 কিছু প্রার্থী তারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তো তারা কিন্তু এই পরীক্ষায় নতুন করে আর বসতেও পারবে না,
অর্থাৎ তারা এই প্রক্রিয়ার কিন্তু পার হতে পারবে না। শুধুমাত্র তা বাদ দিয়ে যতজন থাকছে 20,000 সামথিং কিছু, তারা কিন্তু এক্সামে দিতে পারবে এবং 3 মাসের মধ্যে যে এক্সাম হবে সেই এক্সামে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এবার আসিস যে দোষ কার এই পুরো সিস্টেমে, দায়ী কে? দেখুন, এই পুরো সিস্টেমের দায়ী আপনি কাউকে একমাত্র যদি করতে পারিস তাহলে সেটা হচ্ছে এসএসসি, সেটা হচ্ছে রাজ্য সরকার। কারণ কি, রাজ্য সরকারের কাছে সুযোগ ছিল যোগ্য অযোগ্য প্রার্থীকে ডিক্লেয়ার, কারা কারা যোগ্য অযোগ্য স্টুডেন্ট তাদেরকে ডিক্লেয়ার করে দেওয়া। তারা তাদের যদি আমরা যোগ্য অযোগ্যটাকে ডিভিশন করতে পারতাম তাহলে কিন্তু আজকে এত জনে চাকরি যেত না। এবার এখানে প্রশ্ন হলো, এটাতেও কি পরবর্তীকালে স্টে অর্ডার আসতে পারে বা রিভিউ পিটিশন ফাইল হতে পারে? রিভিউ পিটিশন ফাইল হতে পারে, বাট সুপ্রিম কোর্টে এতদিন ধরে চলা কোনো যদি কেস এরকম ধরে চলতে থাকে তারপরে তার যদি রিভিউ পিটিশন ফাইল হয়, সেই রিভিউ পিটিশন থেকে আনুষঙ্গিক পজিটিভ কিছু আসবে বলে আমার মনে হয় না। নতুন করে পজিটিভ কিছু আসে না, হিস্ট্রিতে ইতিহাসে কখনো আসেনি। এতদিন ধরে চলা কোনো কেসে তারপরে গিয়ে জাজমেন্ট আসছে, সেখানে নতুন করে রিভিউ পিটিশন ফাইল করলে কোনো স্টে অর্ডার বা সামথিং কিছু আসবে সেরকম কিছুই আসবে না। এটা সর্বোচ্চ আদালতের রায়, তো এটা মেনে নিতে হবে। বাকি যা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া তো ফলো আপ করতে হবে। এখন এতজন যারা চাকরি পেলো তারাও চাকরি হারা হলো, অ্যান্ড অলসো এই সমস্ত দুর্নীতির কারণে যারা এতদিন চাকরি পায়নি, যাদের এজ চলে গেছে, তারাও কিন্তু সমানভাবে, আমরা বলতে পারি সমানভাবে কষ্টের শিকার হচ্ছিল। তো এখন দেখার বিষয় যে পরবর্তীকালে সরকার কি করে, সরকারের তরফ থেকে কি স্টেপ নেওয়া হয়, আর 3 মাসের মধ্যে যে এক্সামের সিস্টেমটা বলা আছে এসএসসি কি স্টেপ নেয়, এই সমস্ত কিছু দেখার বিষয় আছে। সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর মাস্ট চ্যানেলটাকে কিন্তু শেয়ার, ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলো না। কারণ কি এখন অনেক জিনিস আছে যেগুলো মাস্ট শেয়ার করো, সবাই জানতে পারবে তাহলে। আর কমেন্টে কিন্তু তোমার ওপিনিয়ন জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট উইক তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।